আপনাকে আমি বলছি সিনিয়র সাংবাদিক, কিন্তু আপনার আরেকটা পরিচয় হচ্ছে আপনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি, এবং ঝিনাইদহের ঘটনা এবং নিশ্চয়ই আপনার আলাদা ইনভেস্টিগেশন আছে, সেটা একটু বলবেন, তাহলে আমাদের দুজন অতিথির সঙ্গে আলাপ করতে সুবিধা হবে। জি, ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভি যারা দর্শক এবং আমার সহ আলোচক। আপনি যেটা বলছিলেন যে আমি ঝিনাইদহের লোক, স্বাভাবিকভাবেই তো একটু আগ্রহ থাকে। আমি সারাদিন এটা খোঁজ করার চেষ্টা করেছি। দেখেন, এটা প্রথমত যে ঘটনা, নাসিরউদ্দিন পাটোয়ারি তো এনসিপির একটা কর্মসূচি ছিল, সেখানে মসজিদে নামাজটা পড়ে তারা যখন বেরিয়েছে, এটা বলতে খুব খারাপ লাগে। তখন যখন বেরোলো, তখন আমি বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি। আপনি ঝিনাইদহ শহরে আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলেছি, সাংবাদিকদের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলেছি, রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। তখন একটা মিছিল হয়েছে 1, 2, 3, 4 অমকের এটা মার, এই যে মানে কওমে লুতের বংশধর, আমি সরি মিডিয়াতে এটা বলতে চাই না। হ্যাঁ, তো এই ধরনের যদি বলে যে তারেক জিয়ার এটা কর, সালাউদ্দিন আহমদের এটা কর, হ্যাঁ, তো যারা এই পার্টি করেন তাদের ভিতরে এই ধরনের স্লোগান শুনলে তাদের ভিতরে কি প্রতিক্রিয়া হতে পারে? স্বাভাবিকভাবেই সেই সময় আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে গিয়েছিলেন যেন তিনি এ ধরনের আপত্তিকর বক্তব্য তার ওখান থেকে দেয়া না হয়। তখন কেউ একজন ডিমটা ছুঁড়েছে। এখন সেই ডিমটা কে ছুঁড়েছে, সে বিএনপির না এনসিপির না জামাতের না সাধারণ ক্ষুব্ধ জনতা, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এটা এখন পর্যন্ত আমরা স্লোগানটা আসলে কোথা থেকে আসছিল, ওই যে ইয়ের সাথে যারা ছিল, মানে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যারা ছিল তারাই এই স্লোগানটা দিচ্ছিল। ওইটাই বলতে গিয়েছিল যে এই স্লোগানগুলো আপনারা দিয়েন না, আপনারা আপনাদের কর্মসূচি করেন, প্রথম কথা। তো এটা একটা। 2 নম্বর, আমরা পরে যে ভিডিওগুলো দেখলাম, সেই ভিডিওতে আমরা কিন্তু দেখেছি যে একজনের রাজনৈতিক পরিচয়, তিনি শিবিরের। আপনি একটা জিনিস মনে রাখবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছে যে এটা আইনমন্ত্রীর এলাকা। হ্যাঁ, এটা আইনমন্ত্রীর জেলা, আমারও জেলা, কিন্তু আমরা উভয়ই কিন্তু অন্য একটা উপজেলার বাসিন্দা এবং অন্য আইনমন্ত্রীও তাই। কিন্তু ওই যে জায়গাটা, ওইখানের এমপি কিন্তু জামাত, ওইখানের এমপি কিন্তু বিএনপি না। ওই যে জায়গায় ঘটনাটা ঘটেছে ঝিনাইদহ সদর আসনে কিন্তু জামাত জিতেছে। তো কাজে দিস ইজ নট আইনমন্ত্রীর এলাকা। আরেকটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করলাম। এবং ওইখানে আপনি খেয়াল করে দেখেন, ওখানে কিন্তু একটা শিবিরের লোক, মানে আমরা মিডিয়াতে 2টো লোককে আইডেন্টিফাই করেছে, আমি থার্ড আর একটা লোককে আইডেন্টিফাই করেছি, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার হত্যা মামলার আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি 17 বছর জেলখানায় ছিলেন এবং তিনি এই 36 জুলাইয়ের পরে তিনি বেরিয়েছেন। এবং একই সাথে তিনি আবার তার বিরুদ্ধে এই যে জঙ্গি সংগঠন জেএমবির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ বেশ ব্যাপকভাবে ছিল ওই সময়টাতে। তো এই ঘটনাগুলো, তার পরিচয় কি? এখন সে কোন সংগঠনের সঙ্গে যুক্ত? এখন সে এনসিপি, এখন সে মানে বেরিয়ে আসার পরে সে এনসিপি রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, তো এই মানে ঘটনাটা, এটা হলো একটা ঘটনা। এরপরে তো যখন পুলিশ ওখান থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থানার ভিতরে নিয়ে এসছে, কারণ সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়েছে এবং ন্যাচারালি ওইখানে তো যেহেতু সীমান্তবর্তী এলাকা, পুলিশ কিন্তু চেষ্টা করেছে নিরাপত্তা দেওয়ার। তবে যেখানে পুলিশের ব্যর্থতা সেটা হলো যে তারা মামলা করতে চেয়েছিল, এই মামলার কাজটি পুলিশ, যদিও পুলিশের অভিযোগ যে সার্ভার ডাউন, কিন্তু এই ধরনের অভিযোগগুলোকে আমি খুব গ্রহণ করতে রাজি না। আমি মনে করি যে যদি মানে মামলাটা সঠিক সময়ে করা যেত, তাহলে কিন্তু এই হয়তো ঘটনাটা পরবর্তী যে কনসিকুয়েন্সগুলো হয়েছে সেটা হতো না। এখন আমাদের যে এনসিপির নেতা আলাউদ্দিন সাহেব বললেন, আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে ওনারা মানে এই মানে মানে আলটিমেটাম একটা দিয়েছেন। দেখেন, আটকের আগে তো এটা কনফার্ম হতে হবে যে আপনি মামলা দিলেন, মামলা দেওয়ার সাথে সাথেই আটক করতে হবে, এটা তদন্ত করতে হবে। আমি ফোর্স করার জন্য বলছি। কারণ কি, আপনি দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুব ভোকাল ছিলেন এক সময় যে জামাতকে বলতেন তিনি এটা দিল্লির এক্সটেনশন, এবং জামাত নাম নিয়ে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না, এবং জামাত সম্পর্কে খুব কট্টর সমালোচক ছিলেন। তো সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এখন আবার জামাত শিবিরকে সাথে করে নিয়ে ঘুরছেন। তো কাজেই এই মানে ভিতর থেকে কে তার উপরে মামলা মানে হামলাটা করলো, এটা কি ছাত্রদলই করেছে, না জামাত শিবিরের কেউ করেছে, না এনসিপির কোনো গ্রুপ থেকে করেছে, এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন ওনারা দেখেন, এই যে রামিসের ঘটনাটা আমরা বললাম, রামিসের ঘটনাটা নিয়ে আপনিও কথা বললেন, মিডিয়াতেও আছে। রামিসের ঘটনাটা কিন্তু একটা কি হয়েছে,
ডিএনএ টেস্টে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে 48 ঘন্টা সময় লাগবে, 48 ঘন্টা সময়ের পরে আমরা মানে রোববারে এটার চার্জশিট দেওয়া হবে। তো ওনারা বলছে তার আগেই মানে এটা করতে হবে, এবং মানে এটা এরকম শরিয়া আইনে প্রকাশ্য বিচার করতে হবে। ইলেকশনের আগে যারা বলেছে তারা শরিয়া আইন চায় না, এখন বলছে শরিয়া আইনে প্রকাশ্য বিচার করতে হবে। ইলেকশন এখন যারা বলছে মানবাধিকার কমিশনের মানে এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানবাধিকার কমিশন চায়, এটা আসলে ঘটনাটা এত টাচি যে মানুষ আসলে খুব ক্ষুব্ধ হয়ে কথাটা বলছে। আমি আপনাকে না একটু বলি শুনুন। দেখেন একই সময়ে কিন্তু আরো অনেকগুলো রেপের ঘটনা আছে। আপনি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম যে তৌহিদে জনতা মিছিল করছে। আপনি দেখেন অনেকগুলো মাদ্রাসাতে কিন্তু অনেকগুলো নারী শিশু এবং পুরুষ শিশুকে রেপের ঘটনা আছে। ওনারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করছেন না, ওনারা একটা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন। দ্যাট ইজ দ্য পিক অ্যান্ড চুজের একটা ব্যাপার, এগুলো একটা মাথায় রাখতে হবে। বাট প্রশ্নটা হলো এখানে যেটা আপনি বলেছিলেন যে কেন এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আমি এটা আসবো, হ্যাঁ কেনটা আমি আসবো, তার আগে আপনি যে কটা পয়েন্ট বলেছেন আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের বক্তব্যটা শুনে আসি। আমি কেন এই বিষয়টা একটু বলতে চাই, আমি শেষ করে আসছি। হ্যাঁ, আলাউদ্দিন মোহাম্মদ, 3টা পয়েন্টের যদি ব্যাখ্যা আপনি দেন। প্রথমত, যেহেতু মেহেদী হাসান পলাশ নিজেই ঝিনাইদহের মানুষ, ঝিনাইদহের সাংবাদিকতাও করেছেন দীর্ঘদিন, তিনি ইনভেস্টিগেশন করে যেটা বললেন, প্রথমত সেখানে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছিল। জুম্মার নামাজ থেকে বের হয়ে এসে একটা মানে ক্যাম্পেইনের মতো হচ্ছে, সেখানে কেন অশ্লীল স্লোগান কারা দেবে, এটা কেন হবে, এটা একটা বড় প্রশ্ন, যদি ব্যাখ্যা দিতেন। দ্বিতীয় বিষয়, আশপাশ না সেই জায়গাটা, যিনি এমপি তিনি জামাতের, সেই জায়গায় আসলে এই ধরনের ঘটনা কেন ঘটতে পারে সেই প্রশ্নটা আসলে সেই এমপিকে করা হয়েছে কিনা। আর 3 নম্বর বিষয় হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলার একজন আসামি 17 বছর জেল খেটে বের হয়ে এসে তিনি এনসিপি রাজনীতি করছেন, এই তথ্যটা আপনাদের জানা ছিল কিনা? জি। হ্যাঁ, আপনাকে যে বিষয়টা আমি বলতে পারি সেটা হলো যে নাসরুদ্দিন পাটোয়ারি যেই কর্মসূচিগুলি করে তখন তার সাথে মিনিমাম 8 থেকে 10 জন মোবাইল জার্নালিস্ট সবসময় থাকেন। আচ্ছা। তো যদি সত্যিকার অর্থেই মেহেদী হাসান পলাশ ভাই যেটা বলেছেন যে একদম হাসিনার কায়দা, আমরা হাসিনাকে বলতাম যে 1 2 3 4, হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচার কিংবা আরো অনেকগুলো জায়গা। এখন আমরা হুট করে তারেক রহমানকে যদি এই ধরনের দিয়ে থাকে, আমার প্রথমত হচ্ছে এই ফ্যাক্ট নিয়ে আমার সন্দেহ আছে। যদি এটা যেহেতু পুরোটাই মানে ওই পাটোয়ারি তো এখন আসলে মিডিয়ার খুব যে স্পটলাইটে থাকে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, তো এখন পাটোয়ারি কোথায় মুভ করছে, ঢুকছে, বের হচ্ছে, মোটামুটি সবগুলো তো রেকর্ডেড। যদি ওইটা হয়ে থাকে, প্রথমত আমি বলবো যে এই বিনা উস্কানিতে এই ধরনের কোনো স্লোগান দেওয়া উচিত না, এবং এনসিপি উচিত তার নিজের রাজনীতি করা, যেটা আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে ছাত্র দলের যেই নেতা ইবির ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার সেশনের 27 সেশনে যেটা ভাই বললেন, উনি গিয়েছেন নাসরুদ্দিন পাটোয়ারিকে সতর্ক করতে। এখন ওনারা কি বসেছিলেন যে ওইরকম স্লোগান হবে আর আমরা গিয়ে বলে আসবো? এইটা আমার বিশ্বাসযোগ্য না যে উনি এখানে স্ট্যান্ড বাই ছিলেন যে পাটোয়ারি যেহেতু আসছে নিশ্চয়ই এই ধরনের স্লোগান হবে, এবং আমি তাকে আজকে মোটামুটি সভ্য করার সব লেসন দিয়ে আসবো। এইটা হলো এখানে যে আমি দ্বান্দ্বিক অবস্থাটা দেখতে পাচ্ছি। 2 নাম্বার যেটা বলেছিলেন যে জায়গাটা, যিনি আসলে এমপি তিনি জামাতের এমপি। হ্যাঁ, আচ্ছা, এমপি তো আসলে দেখেন মানে বিরোধী দলীয় যারা এমপি তাদের মূল কাজ হলো সংসদের প্রতিনিধিত্ব করা, আইন শৃঙ্খলা রক্ষা, এগুলোর কাজ হলো সরাসরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনার যে পুলিশের যে চেইন অফ কমান্ড আছে সেটা। এখন কোথাকার কে এমপি সেটার কাছে কিন্তু আমরা কখনোই সেইভাবে আমরা অ্যাপ্রোচ নিয়ে যাই না। এখন মামলা নিবে কি নিবে না সেটা তো আসলে সেখানকার এমপির কাজ না, এবং যেটা পলাশ ভাই নিজে বলেছেন, আমি এটা নিয়ে জন্য রিপিট করছি না, যে পুলিশকে পলাশ ভাইরা হোক যারাই হোক এটার আগের মতো ব্যবহার করা ঠিক হচ্ছে না, ঠিক হবে না, এটা পলাশ ভাই ইতিমধ্যে বলেছেন। যে কোনো কারণে হোক এটা করা যাবে না। 3 নাম্বার যেটা বলেছেন, এটা যদি হয়ে থাকে যে কেউ একজন 17 বছর জেল খাটার পর এনসিপি রাজনীতি করছে, অ্যাকচুয়ালি আমি জানি না ফ্যাক্ট, অন্যায় কোথায়? উনি তো জেল খেটে এসেছেন 17 বছর, উনি কি জেল খাটার পর আর রাজনীতি করতে পারবেন না? বিএনপির বেশিরভাগ নেতা তো বিভিন্ন মিথ্যা মামলায়, সত্য মামলায় জেল খেটেছেন। আচ্ছা, এখানে কি ওনার অস্ত্র ছিল? ওনার অস্ত্র ছিল না। জি, বলুন। এবং মানে সবচেয়ে বাজে বিষয়টা হলো যে 21 আগস্টের যে গ্রেনেড হামলা, যেই গ্রেনেড হামলাটা কিন্তু বিএনপির গত শাসনামলের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়, অন্তত ম্যানেজ না করতে পারা, এটা আপনার এটাকে স্টপ করা এক বিষয়, কিন্তু পরের যে তদন্ত সবকিছু মিলে সেইটাকে এনে সেটা একজন আসামিকে নিয়ে উনি যেভাবে এনসিপির দিকে তাক করছে, আমার মনে হয়
মানে এটা উচিত হচ্ছে না আর কি। একদম এটার একদম, আপনি মাধ্যমে তিনটা প্রশ্নের উত্তর এবং স্পেসিফিক। তৃতীয় প্রশ্নটা আমি আরেকটা ইতিবাচক দিক খুঁজে পাই, যে এটা জি। তো আমি তো ঢাকায় বেশিরভাগ থাকি, জি। তো আমি জানতাম না যে তৃণমূলে এনসিপিতে এত ভয়াবহ সন্ত্রাসী, ভয়াবহ রকম আপনার ফিগার যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে তো এনসিপি খুব দ্রুত আপনার সারা দেশে আরো শক্তিশালী হয়ে উঠবে। আমি আসলে এটাতে আমি কি বলবো যে কনভিন্স না। আচ্ছা, কনসার্নটাতে আমি বড় হ্যাঁ, আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে আসবো, তার আগে একটা ছোট্ট সম্পূরক মন্তব্যটা একটু জেনে নিতে চাই। মেহেদী হাসান পলাশ, সাথে বলবেন কেন এটা হবে। আচ্ছা, দেখেন ওই প্রথম কথাটা হলো যে এনসিপির যে 21শে আগস্ট গ্রেনেড হামলার কথাটা উনি বলেছেন, এটা বিএনপির আরো অনেক নেতারাই জেলে ছিল। আমরা আসলে But ওই চ্যাপ্টারটা না, বাদে কিন্তু তবু আগে দুইটা জানা দরকার। ওনার বিরুদ্ধে মানে ওনার নামটা হলো উজ্জ্বল, ওনার পিতার নাম বেলায়েত হোসেন, পবাহাটিতে বাড়ি, জি। এবং উনি আমি রেকর্ড বললাম ওনার বিরুদ্ধে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ বিভিন্ন সময় আছে। আমি স্থানীয় বিএনপি নেতারা এবং অন্যান্য লোক সাংবাদিকদের কাছ থেকেও এটা আমি শুনেছি, তারা এটা বলেছেন। আচ্ছা, আমি আবার ওনার ছবিও আমি মার্ক করে আমার ফেসবুক প্রোফাইলে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, উনি দেখে নিতে পারেন। দ্বিতীয়ত বিষয় হলো যে আরেকটা কথা বলেছেন আমাদের গেস্ট আলমগীর আলাউদ্দিন মোহাম্মদ, আমি সরি বারবার ভুল নাম করছি, যে এখানে ছাত্রদলের নেতা কিভাবে জানতো, বা এই ব্যাখ্যাটা হয়তো ছাত্রদলের নেতাই দিতে পারবে। তবে গত কয়েকদিন যাবৎ আপনি দেখেন যে যেভাবে ঢাকাতেই নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, যে ধরনের উগ্রতা, এবং বিভিন্ন সময় আপনি দেখেন এই রামিসার ঘটনার পরে আমি এটা দেখানো খুব খারাপ, ফেসবুকে লেখা হচ্ছে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে, মানে যে নোংরা ভাষায় লেখা হচ্ছে, এটা তো সহ্য করা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আছে কিনা সেগুলো নিয়েও প্রশ্ন তুলে নানা রকম নোংরা কথাগুলো বলা হচ্ছে। এইগুলো কারা বলা হচ্ছে, এইগুলো স্ক্রিনশটগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল করা হয়েছে এবং বলা হয়েছে, কিন্তু এখানে আমি বলতে চাই না, কারণ এটা একটা ন্যাশনাল মিডিয়া। কি নোংরা ভাষায়, কাজেই এটা তো খুবই অনুমান করা যায় এভাবে। একটু আলাদা মাহমুদ কিছু বলছেন। আচ্ছা, পলাশ ভাই যেটা বলছেন যে এই যে প্রধানমন্ত্রীর সম্মানিত মেয়ের বিরুদ্ধে যে আপত্তিকর মন্তব্য, এখানে কি এনসিপির কারো কোনো সংশ্লিষ্টতা আছে? না, এনসিপির কথা বলেননি, সাম্প্রতিক সময় যা ঘটছে। আপনি আরেকটা জিনিস দেখেন, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়ে একটা পোস্ট দিয়েছে, তারপরে নিচে একজন কমেন্ট লিখেছে, আপু এই পোস্টটা ডিলিট করেন আমাদের লোকজন, এবং উনি কিন্তু ডিলিট করে দিয়েছেন। এটাও আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি আচ্ছা কারণটা বলি, আপনি কারণটা নিয়ে আপনাকে প্রশ্ন করেছিলেন। দেখেন, এই যে মানে যেটা আমাদের প্রথমের সুন্দর আলোচনাটা ছিল, যে একটা মানে যৌথভাবে আন্দোলনের আসলো না, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে আপনি দেখেন গত কয়েকদিন যাবৎ বর্ডারে কি হচ্ছে। যেই বর্ডারে একসময় আমাদের বিজিবি পিঠ দিয়ে বসে থাকতো, সেই বিজিবি এখন কিন্তু পিছনে গুলি করছে যদি ওরা ঢোকার চেষ্টা করতেছে। আজকেও কিন্তু যখন ওদের চোরা কারবারি যখন ঢোকার চেষ্টা করেছে, তখন কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম বর্ডারে কিন্তু এটা হয়েছে, আজকেও হয়েছে, এটা নিয়ে হয়েছে, এবং গত কয়েকদিন যাবৎ হয়েছে। একইভাবে যখন সরকার পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ নিয়ে একেবারে সিরিয়াসলি কাজ করতে যাচ্ছে, যেগুলো ভারতের অপছন্দ, ঠিক একইভাবে আপনি খেয়াল করবেন যে এই বাংলাদেশ কিন্তু এই যে আমাদের যে নিরাপত্তার বা প্রতিরক্ষার ব্যাপারে পাকিস্তানের সাথে কিছু এগিয়ে যাচ্ছে, এবং আগে হাসিনার আমলে বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হতো, এরপরে এখন সেটাকে টেনে নিয়ে পাকিস্তানে নেওয়া হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে ওনারা পছন্দ করেন, শিলং সালাউদ্দিন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য চুক্তি করেছে। একই সাথে আমাদের শিক্ষামন্ত্রী পাকিস্তানের সাথে নলেজ করিডোরের একটা শুরু করেছে। এই যে বিষয়গুলো না, এই বিষয়গুলোতে কিন্তু গতকালকে আমরা দেখলাম বিবিসির একজন সাবেক সাংবাদিক, মানে বাংলা বিভাগের সাবেক প্রধান, তিনি বললেন যে বাংলাদেশের বর্তমান সরকারের এই প্রতিরক্ষা নীতি ভারত ভালোভাবে দেখছে না। এবং আপনি দেখেন রিসেন্টলি শেখ হাসিনা বলছেন, আমি খুব দ্রুতই মাথা উঁচু করে আমি ঢুকবো। অর্থাৎ আমরা বাংলাদেশ যখনই ভারতের এই যে হেজিমনি থেকে বেরিয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, তখনই কিন্তু এখানে নানাভাবে অস্থিরতা তৈরি করা হয়। এখানে তো এনসিপিরও হ্যাপি হবে, তারা তো খুশি হবে যে ভারতের বিপক্ষে। আমি বলছি যে এই যে সিচুয়েশনগুলো ঘটে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এদের বিভিন্ন অ্যাসেট থাকে, তারা নানা ধরনের নাশকতা করার চেষ্টা করে,
তারা নানা ধরনের, এটা বিএনপির ভিতরে থাকতে পারে, জামাতের ভিতরে থাকতে পারে, এনসিপির ভিতরে থাকতে পারে, অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে থাকতে পারে, সাধারণ জনগণের মধ্যেও থাকতে পারে। সরকার মূল উদ্দেশ্যটা হলো সরকারকে অস্থিতিশীল করা, রাষ্ট্রকে অস্থিতিশীল করা, এবং বাংলাদেশ যেন ভারতের এই হেজিমনি থেকে বেরোতে না পারে, বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এই যে পদ্মা ব্যারেজ বা তিস্তা ব্যারেজের মতো যে বিষয়গুলো, শামসুজ্জামান দুদু তিনি স্পষ্ট করে বলেছেন যে একজন অস্থিতিশীল করার চেষ্টা করছে কোনো না কোনো মহল, কারণ সেটা আসলে এনসিপি হবে, সেটা কি সেটা না, এখন হয়তো এনসিপি আর পরে আরেকটা জায়গা থেকে হতে পারে, আরেকটা নানা জায়গা থেকে আসতে পারে। নট দিস, আমি তো বললাম যে এটা নানা ভিতর থেকে নানাভাবে আসতে পারে। এটা যে এনসিপি ডেলিভারেটলি করতে পারে, আবার ডেলিভারেটলি নাও করতে পারে, তাদের ভিতর থেকে নানা লোক করতে পারে। ইভেন এটা বিএনপির ভিতর থেকেও কেউ এই সাপোর্টাসটা করতে পারে, জামাতের ভিতর থেকে আসতে পারে, প্রশাসনের ভিতর থেকে আসতে পারে, নানা জায়গা থেকে আসতে পারে। এই যে ভারতের যে অ্যাসেটগুলো শেখ হাসিনার আমলে নানা জায়গায় যে তারা তৈরি করেছে, তারা এই চেষ্টা করবে বাংলাদেশ যেন ভারতের এই হেজিমনি থেকে বেরোতে না পারে। এটাকে আমি এই অস্থিরতাকে মানে পুরাতন বলয়ের ভিতরে ঢোকানোর হয়তো একটা চেষ্টা। আমি একটু শামসুজ্জামান দুদু আপনার মতামতটা একটু নিতে চাই, কারণ এটা অনেক বড় সেনসিটিভ একটা বিষয় তুলে ধরলেন মেহেদী হাসান পলাশ। যদি তেমনটাই হয়, বিএনপির মধ্যে এনসিপির মধ্যে সবকিছুর মধ্যে যদি কেউ গুপ্ত থাকে, তাহলে তো আলাদা করে ইনভেস্টিগেশনের প্রয়োজন। সেখানে যদি দুই দলের মধ্যে এরকম রেশারেশি প্রান্তিক পর্যায়ে হয়, সংকটটা তো বেড়ে যাবে। জি, মধ্যে বলা ঠিক হবে না। জি, এটা জামাত শিবির একটা প্রবণতা কাজ করতো যে ওরা গুপ্ত শব্দটা বললে আমি বিভিন্ন মাধ্যমে দেখি খুব রাগান্বিত হয়, অস্থির হয়। ওরা আসলে ছাত্রলীগের মধ্যে থেকে ক্যাম্পাসে থাকার চেষ্টা করতে, এটা তাদের লজিক। এই জন্য তারা মিশে থাকতো ওখানে ছাত্রলীগের মধ্যে, শিবির নামে তারা কাজ করতে পারত। এখন আমার যেমন মনে হয়েছে তাদের এই কৌশলটা ছাত্রলীগ যদি আবার নিয়ে থাকে, ছাত্রলীগের লোক এখন আবার শিবিরের মধ্যে মিশে থাকে। যখন আন্দোলনকারী শক্তিদের উপরে ছাত্রলীগ আক্রমণ করতো, তাহলে আমার মনে হয় শিবিরের ওই ছেলেগুলো আন্দোলনকারী শক্তিদের উপর আক্রমণ করতো। কারণ আন্দোলনকারীদের তো রক্ষা করার জন্য হলে হলে তারা শেল্টার দিত না। তো আসলে গুপ্ত সুপ্ত এইসব বিষয়গুলো যারা গণতান্ত্রিক রাজনীতি করবে, তারা যদি প্রকাশ্যে না থাকতে পারে, তাহলে এই দেশের সমাজতান্ত্রিক একটা গোষ্ঠী ছিল যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, যাতে সরকার তাদেরকে জেলে না বসতে পারে। যেহেতু সমাজতন্ত্রের কথা পাকিস্তান আমাদের বলতো, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হতো। তো জামাত সবসময় এই নিজেদেরকে আড়াল করে একটা সুবিধার অংশ হিসেবে কাজ করতো, সেই জন্য নানান বিতর্ক তৈরি হয়েছে। এখানে একটা জিনিস যে ছাত্র দলের নামে ওই স্লোগান যেন না দেয়, এই জন্য আগে গিয়ে বলছে এটা, নাকি স্লোগানগুলো হওয়ার পরে সে গিয়ে নিষেধ পরিষ্কার করবেন না? স্লোগানগুলো দেয়ার এটা আছে, যেমন কোনো কোনো মিডিয়া বলছে যে আগেই গিয়ে বলা হয়েছে আপনারা কোনো মানে ইয়ে করেন না, তখন এটা হয়েছে। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে, আমাকে যারা বলেছে তারা বলছে এই স্লোগানগুলো দেওয়ার পরে ও গিয়ে নিষেধ করেছে, যে পরিস্থিতি খারাপ হতে পারে, এটা দিয়েছে। দুই রকমই আছে। এমন কোনো কারণ নাই, আমি একটু বলি, এমন কোনো কারণ নাই মানে এনসিপি বা অন্যরা কেউ একজন মিছিল করছে, আমরা আগে ভাগে গিয়ে ছাত্র দল, যুব দল, বিএনপি এদের কি খেয়ে দেয় কাজ নাই? এরা কি গোয়েন্দা সেকশনের লোক? আগে ভাগে গিয়ে অনুরোধ করবে এই স্লোগান গুলো দেন না? আসলে এই স্লোগান গুলো বা আপত্তিকর কোনো আচরণ বা ভূমিকা থাকলে তখন বিএনপির মধ্যে থেকে কেউ যদি গিয়ে অনুরোধ করে, এটা আমার কাছে মতে এটাই যৌক্তিক হবে। আচ্ছা, আর এটা তো বন্ধুত্ব সুলভ দৃষ্টিভঙ্গি নিয়েও করতে পারে, যেহেতু একসঙ্গে তারা আন্দোলন করছে, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে, এটা তো আপত্তিকর না। আমার কাছে যেটা মনে হয়েছে, এখন যত দিন গড়াবে বা সামনের দিকে এগোবে, ওই যে আমি শুরুতেই বলেছি, একটা মহল তো চাবে যারা ক্ষমতা হারাইছে, কারো না কারোর উপর নির্ভর করতে চাবে, কোনো না কোনো ভাবে তারা একটা জায়গা তৈরি করতে চাবে। সেই ফাঁদে যারা পড়বে, সেই ফাঁদে যে যারা পা দিবে, তখন এই পরিস্থিতি অন্যরকম হবে। আর সরকার হিসাবে তার দায়িত্ব হচ্ছে 1 নম্বর আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কোনো কোনো জায়গায় কঠোর হওয়ার প্রয়োজন দেখা দিলে সেটা কঠোর হতে হবে, একদম। আর যদি মনে হয় যে অনুরোধের মধ্য দিয়ে যদি পরিস্থিতি নরমাল রাখা সম্ভব, নরমাল রাখবে।
আপনার যেমন এই বক্তব্য, যে হ্যাঁ বক্তব্য একেবারে পরিষ্কার, আমি বিরতিতে যাব, কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ আপনার একটা মন্তব্য সব শেষ। জি আমার মন্তব্য শুনতে যাচ্ছেন? জি, আমি আপনার সবশেষ মন্তব্যটা জানতে চাচ্ছি এই অর্থে, কারণ এখানে অনেকগুলো বিষয় এসছে, তার ভিতরে একটা হচ্ছে যে এনসিপির ভেতরেও হয়তো কেউ থাকতে পারে যে ভারত নাখোশ হলে তারা মানে নিজেরাও নাখোশ হবে, অর্থাৎ এনসিপি যে আদর্শ সেই আদর্শের উল্টো দিক ধারণ করছে এমন কেউ হয়তো এনসিপির মধ্যে থাকতে পারে, তাই তো? সব জায়গায় সব থাকতে দলের পারে, ভিতরে এরকম থাকতে একটা- পারে। না, এইটা এটা সব দলের ভিতরে পলাশ থাকতে ভাইয়ের পারে। সাথে তো আমার শুধু এই আলাপেই কথা হয় না, ওনার সাথে যেমন উনি যে বিষয়গুলো নিয়ে আসছেন, আমার মনে হয় পলাশ ভাইয়ের সাংবাদিকতা যতটা না ডোমেস্টিক পলিসি নির্ভর, তার চেয়ে বেশি আন্তর্জাতিক রাজনীতি নির্ভর, এবং আমরা একসাথে অনেক বিষয় শেয়ারও করি। জি। তো আমার এই জায়গাটা মনে হয় যে হ্যাঁ, অ্যাসেট থাকতে পারে, কিন্তু এই অ্যাসেটের সাথে কিংবা বর্তমান যে বিএনপি যেভাবে আপনার, আমি ভারত বিরোধী অবস্থান বলবো না, সার্বভৌমত্ব রক্ষায় যে আপাতত দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছে আমরা তো অ্যাপ্রিসিয়েট করি, এবং জি। বিএনপি কে সমর্থন করা, এবং এই সরকারকে যে একটা স্টেবলি যে সরকার পুরো সময়টা অতিবাহিত করতে পারে জি। সেটার জন্য আমরা যৌক্তিক চাপ প্রয়োগ করে সরকারকে অবশ্যই পথে রাখবো এবং এটা সমর্থন করি। কিন্তু এটার সাথে যে আপনি ওই উনি মসজিদ থেকে বের হয়েছেন, স্লোগান দিয়েছে, হামলা করেছে, এবং ভাই কিন্তু বলতে পারে না যে কেন ছিল ছাত্র দলের ওই নেতা সেখানে। তার মানে হলো যে এই বিষয়টা হলো যে সামহাও আপনার এই যে একটা অঘটন ঘটলো, এটাকে একটা গল্প, একটা ন্যারেটিভের মাধ্যমে এটাকে আপনার এড়িয়ে যাওয়া। আমার মনে হয় যে কাজ হবে বিএনপির, কিংবা যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী এবং দুদু ভাইয়ের মতো যারা বিএনপির পতাকা বহন করছেন, তাদের কাজ হবে যে এই ঘটনাটাকে একেবারে বিএনপি কোনোভাবে ওন না করে ইমিডিয়েটলি অ্যাকশনে যাওয়া, এবং ওখানে সত্যিকার অর্থে যারা কালপিটে হামলার সাথে যুক্ত, ইভেন যদি কোনো আপনার স্লোগান দিয়েও থাকে, জি। আপনি হামলা করতে পারেন তার না। মানে- সেই কালচার আমরা হ্যাঁ। ফিরে যেতে চাই না। ফুল একদম। স্টপ, এই জায়গাটা আমাদেরকে একমত হতে হবে, একদম এবং আমরা পরিষ্কার। বিএনপির কাছে সেটাই চাই, এবং হ্যাঁ। পরবর্তীতে এই ধরনের জি। ঘটনা যাতে না ঘটে আমরা চাই যে বিএনপি অন্তত এনসিপি জামাত তার বিরোধী শক্তির সাথে একদম। আমি আপনার সেই বক্তব্যটা জায়গায় একটা একেবারে agreement আসুক স্পষ্ট যে বুঝতে পেরেছি, এবং আওয়ামী লীগ যেভাবে ডিল করেছে বিরোধী দল, সেই আমরা সেই সেভাবে deal করব। পুনরাবৃত্তি যেন এখন আর না হয়।